শুরু হলো সব খবর, কম সময়ে সব খবর একসাথে। খবরটা খুব বড় করে বলবো না, কিন্তু যতখানি বলবো তাতে করে আপনি জেনে যেতে পারবেন আজ কোথায় কি হলো। নিয়মিত আয়োজন আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি, আমি সৌমিত্র শুভ্র। নির্বাচনকালীন সময়ে নিরপেক্ষ সরকার গঠন ইস্যুতে সরকারের সঙ্গে আলোচনায় বসতে আগ্রহী বিএনপি। এই একটি এজেন্ডা সামনে রেখে যদি সরকার রাজি থাকে তাহলেই কেবল আলোচনা হতে পারে বলে মন্তব্য করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। গুলশানে সংবাদ সম্মেলনে তিনি বলেন, নিরপেক্ষ সরকার ছাড়া দেশে কোনো নির্বাচন হবে না, জনগণও মানবে না। ফখরুল বলেন, আওয়ামী লীগের হাত থেকে বাঁচতেই বিএনপিকে ভোট দেবে সাধারণ মানুষ। একটা নিরপেক্ষ সরকার থাকাটা সবচেয়ে জরুরি। নির্বাচনকালীন সরকার ইস্যুতে তারা কথা বলবে কিনা এই একটাই বিষয়, আর অন্য কোনো বিষয় নেই। তো আমরা কিচ্ছু চাই না, আমরা একটা জিনিস চাই যে নির্বাচনকালীন সময়ে একটা নিরপেক্ষ সরকার। আগামী নির্বাচনে বর্তমান সরকারের কোনো হস্তক্ষেপ থাকবে না। দেশে নির্বাচন কমিশন নিরপেক্ষ হলেই কেবল নিরপেক্ষ নির্বাচন সম্ভব হবে, এমন মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। সকালে সাভারের আমিনবাজার সেতুর কাজ পরিদর্শনে গিয়ে তিনি বলেন, নির্বাচনের নামে কোনো ছেলে খেলা হবে না। অন্যান্য গণতান্ত্রিক দেশে যেভাবে নির্বাচন হয় তা অনুসরণ করা হবে। সার্চ কমিটির মধ্য দিয়ে গঠন করা হবে নির্বাচন কমিশন। এ নিয়ে সংশয়ের কারণ নেই বলে জানান মন্ত্রী। কোনো নির্বাচন খেলা হবে না। নির্বাচনের মতোই নির্বাচন হবে। দেশে প্রচলিত নিয়ম অনুযায়ী বিশ্বের অন্যান্য গণতান্ত্রিক দেশে যেভাবে নির্বাচন হয় বাংলাদেশেও ঠিক সেভাবে নির্বাচন হবে। করোনা মহামারীতে ১.৫ বছর বন্ধ থাকার পর খুলল ঢাকা বিশ্ববিদ্যালয়ের আবাসিক হল। অনার্স শেষ বর্ষ এবং মাস্টার্সের করোনা ভ্যাকসিন নেওয়া শিক্ষার্থীরা এরই মধ্যে হলে উঠেছেন। তাদের ফুল ও চকোলেট দিয়ে বরণ করে নেয় কর্তৃপক্ষ। এদিকে গণরুম ব্যবস্থা তুলে শিক্ষার্থীদের আবাসিক করার উদ্যোগকে স্বাগত জানিয়েছে ছাত্রছাত্রীরা। যদিও এটা কতটুকু কার্যকর করা যাবে তা নিয়ে সংশয় আছে। এর আগে বিভিন্ন হল পরিদর্শন করে উপাচার্য জানান, আবাসিক হলে আর গণরুম থাকছে না। এদিকে হলে ওঠার জন্য দ্বিতীয় দিনের মতো অস্থায়ী কেন্দ্রে টিকা নিয়েছেন শিক্ষার্থীরা। আর প্রভোস্ট স্ট্যান্ডিং কমিটির সভায় সিদ্ধান্ত হয় ১০ অক্টোবর থেকে স্নাতক প্রথম, দ্বিতীয় ও তৃতীয় বর্ষের শিক্ষার্থীরা হলে উঠতে পারবে। পরিষ্কার পরিচ্ছন্নভাবে তারা সবকিছু করেছেন। দম বন্ধ করা পরিবেশ মনে হয় এটা নিজের কাছে বা আমাদেরকে সতর্ক থাকতে হবে। গণরুম আমাদের একটা ছিল, এটাকে আমরা বন্ধ করে দিয়েছি। যারা ওখানে ছিল তাদেরকে আমরা অ্যালটমেন্ট দিয়ে অন্যান্য সিটে আমরা অ্যালটমেন্ট দিয়ে দিয়েছি, তারা ক্রমান্বয়ে ওখানে উঠবে। এখানে গণরুম বলে আর কিছু থাকবে না। মাস্ক পরতে হবে, তারপর ঢুকে ওদের স্যানিটাইজ করতে হবে পাটা, তারপরে হাত ধুতে হবে। সকল শিক্ষার্থীর, ক্রিয়াশীল ছাত্র সংগঠনগুলোর তাদের সব ধরনের সহযোগিতা থাকে, তাহলে বিষয়টি একসময় দেখবেন সুরাহা হয়ে গেছে এবং এটি থাকবে না। শিক্ষক ও শিক্ষা প্রতিষ্ঠানের মান উন্নয়নে চলতি মাসেই বড় আকারের এমপিও ভুক্তির ঘোষণা আসবে বলে জানিয়েছেন শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল। বঙ্গবন্ধুর আদর্শে পুরো শিক্ষা পরিবারকে রাষ্ট্রীয়করণ করা হবে বলেও জানান তিনি। একই অনুষ্ঠানে আওয়ামী লীগ নেতা মাহবুবুল আলম হানিফ বলেন, শিক্ষকদের দলীয় রাজনীতি শিক্ষার পরিবেশ নষ্ট করছে। শিক্ষক ও শিক্ষার সার্বিক উন্নয়নের মাধ্যমে বাংলাদেশ কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাবে বলেও আশা করেন বক্তারা। সার্বজনীন একটি জাতীয়করণের একটা পরিকল্পনা আমরা কিন্তু হাতে নিয়েছি। সারা বাংলাদেশের শিক্ষা পরিবার রাষ্ট্রের বিনিয়োগে পরিচালিত হবে। কিন্তু শিক্ষকদের রাজনীতি, এটা আমি মনে করি যেটা কাম্য নয়। শিক্ষকদের রাজনীতি কিন্তু শিক্ষার পরিবেশকে বিনষ্ট করে। শিক্ষকদের মধ্যে দলাদলি, শিক্ষকদের মধ্যে হানাহানি, এটা কখনো কাম্য হতে পারে না। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ২০২০-২১ শিক্ষাবর্ষের সম্মান প্রথম বর্ষের দ্বিতীয় দিনের পরীক্ষা হয়েছে মঙ্গলবার। নেওয়া হয় এ ইউনিটের পরীক্ষা। সকাল ৯:৩০টায় শুরু হয়ে ৩টি শিফটে বিকেল ৪টা পর্যন্ত চলে পরীক্ষা। এই ইউনিটের অধীনে মানবিক বিভাগের কলা অনুষদ সহ ২৮টি বিষয়ের ওপর ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, এই ইউনিটের ১,৯৭১টি আসনের বিপরীতে ভর্তিযুদ্ধে অংশ নেয় ৪৩,৫৫৮ জন পরীক্ষার্থী। প্রতি আসনের বিপরীতে প্রতিদ্বন্দ্বিতা করছেন ২৩ জন। অ্যাডমিশনের প্রশ্ন কখনোই সহজ হবে না, যেহেতু সারা বাংলাদেশ এখানে পরীক্ষা দিচ্ছে, টাফ কম্পিটিশনই হবে, তবে খারাপ না। প্রশ্নপত্র আলহামদুলিল্লাহ মোটামুটি ভালো হয়েছে,
স্বাস্থ্যবিধি অনেক টাইটলি মানা হয়েছে। তার পরীক্ষা ভালোই দিছে আলহামদুলিল্লাহ, পরীক্ষার ব্যবস্থা খুব ভালো ছিল। ঢাকা বিশ্ববিদ্যালয়ে যেভাবে পরীক্ষা হয়েছে ওইভাবে যদি রাজশাহী হইতো তাহলে একটু একটু ভালো হইতো। আমাদের ভোগান্তি অনেক হয়েছে। কর্ণফুলী টানেলের দ্বিতীয় চ্যানেলের মুখ উন্মোচন হচ্ছে শুক্রবার। ডিসেম্বরে উন্মোচনের কথা থাকলেও আগেই তা খুলে দেয়া হচ্ছে বলে জানালেন পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান। তিনি আরও জানান, একনেক সভায় প্রকল্প বাস্তবায়নে অনিয়মের সঙ্গে জড়িতদের ছাড় না দেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অবসরে গেলে অভিযুক্তের শাস্তি নিশ্চিত করতে বলেছেন প্রধানমন্ত্রী। আলোচিত সায়দাবাদ পানি সরবরাহ প্রকল্পের প্রথম সংশোধনী অনুমোদন দিয়েছে একনেক। ঋণদাতা সভায় উন্নয়নের ক্ষেত্রে সমতা নিশ্চিত করার তাগিদ দিয়েছেন প্রধানমন্ত্রী। আমাদের যে কর্ণফুলী টানেল আমাদের দেশের অন্যতম মেগা এবং অন্যতম স্বপ্নের একটি প্রকল্প, ডিসেম্বর 22-এ শেষ হওয়ার কথা ছিল চূড়ান্তভাবে। অ্যাকর্ডিং টু প্রকল্প দলিল অনুযায়ী আগামী শুক্রবারেই দ্বিতীয় চ্যানেলের মুখ খুলে যাবে। ঋণ জালিয়াতি করে অর্থ আত্মসাতের অভিযোগে সাবেক প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা সহ 11 জনের বিরুদ্ধে মামলার রায় ঘোষণা 21 অক্টোবর। মঙ্গলবার ঢাকার বিশেষ জজ আদালত 4-এর বিচারক শেখ নাজমুল আলম অসুস্থ থাকায় রায়ের দিন পেছানো হয়। সকালে মামলার 7 আসামিকে আজ হাজির করা হয় আদালতে, তবে পলাতক আছেন এসকে সিনহা সহ 4 জন। এর আগে 14 সেপ্টেম্বর একই আদালতে মামলাটির উভয় পক্ষের যুক্তিতর্ক উপস্থাপন শুনানি শেষ হয়। রাষ্ট্রপক্ষের দাবি, সঠিকভাবে পর্যালোচনা করলে সর্বোচ্চ সাজা হতে পারে যাবজ্জীবন। এরপর রায় ঘোষণার জন্য 5 অক্টোবর ধার্য করেছিলেন আদালত। এর আগে 29 আগস্ট আদালতে আসামিরা নিজেদের নির্দোষ দাবি করেন। অসুস্থ হতেই পারে, একটা মানুষ যে কোনো মুহূর্তে অসুস্থ হতে পারে, এটা নিয়ে আমাদের কোনো, যেহেতু একটা ডেট দেওয়া হয়ে গেছে 21-10 তারিখে, আমরা আশা করবো 21-10 তারিখে জাজমেন্ট হবে। আমরা প্রমাণ করতে সমর্থ হয়েছি যে ওনারা কোনো অফেন্স কমিট করেন নাই, এবং ওনাদের জন্য আমি বিলিভ করি হয়তো আইনের ওই অনুকম্পাটুকু আমরা পাবো যাতে আমরা সেখান থেকে খালাস হয়ে যেতে পারি। ই কমার্স নিয়ে নতুন আইন করা হবে নাকি বিদ্যমান আইন সংশোধন করা হবে, এ নিয়ে সাব কমিটি করা হয়েছে। এই কমিটি 1 মাসের মধ্যে রিপোর্ট দেবে বলে জানিয়েছেন বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব এইচ.এম. শফিকুজ্জামান। দুপুরে সচিবালয়ের ডিজিটাল ই কমার্স আইন ও কর্তৃপক্ষ নিয়ে বৈঠক শেষে ব্রিফ করে একথা জানান তিনি। বলেন, একটি উইং করে চলমান সমস্যা দ্রুত সমাধানে ব্যবস্থা নেওয়া যায়। ডিজিটাল কমার্স সেল আছে, এটিকে আরও সক্ষম করা হবে। এই সেল ডিজিটাল মার্কেটিং বিষয়ে তদারকি করবে বলেও জানান সচিব। আমাদের একটা ছোট সাব কমিটি করা হয়েছে, তারা 1 মাসের মধ্যে এই কমিটিকে রিপোর্ট করবে। অর্থাৎ আইন নতুন করে আমরা করব নাকি এক্সিস্টিং যে আইনগুলো আছে সেগুলো পর্যালোচনা করে সেখানে যদি ওই আইনগুলোর যদি ছোট ছোট অ্যামেন্ডমেন্ট করা লাগে সেটা অ্যামেন্ডমেন্ট করা হবে। রাজধানীর মিরপুর থেকে নিখোঁজ হওয়া 5 কিশোরীকে উদ্ধার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ ও মিরপুর থানা পুলিশ, যাদের সবার বয়স 13 থেকে 17। তারা সবাই প্রেমের টানে বাড়ি ছেড়েছিল বলে দাবি পুলিশের। এদিকে পল্লবী থেকে নিখোঁজ 3 কিশোরীকে এখনও উদ্ধার করা যায়নি। তারা দেশের বাইরে গেছে কিনা সে বিষয়ে এখনও কোনো তথ্য নেই পুলিশের কাছে। তবে খুব দ্রুত তাদের উদ্ধারের আশা আইনশৃঙ্খলা বাহিনীর। ম্যাক্সিমামই প্রেমিকের হাত ধরে পলায় না, প্রেমিকের হাত ধরে সে পলায় না, সে বাসা থেকে বের হয়ে গেছে প্রেমিকের কাছে যাবে সেই জন্য। পরে গিয়ে কি হচ্ছে, কেউ আবার প্রেমিককে খুঁজে পায়, কেউ পায় না, না পাওয়ার কারণে তখন তারা আরো একটা বড় বিপদের সম্মুখীন। শরীয়তপুরে যুবলীগের বর্ধিত সভাকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষ ও ককটেল বিস্ফোরণে আহত অন্তত 20 জন। দুপুরে শহরে এই ঘটনা ঘটে। পুলিশ জানায়, বেলা 11টার দিকে জেলা আওয়ামী লীগ কার্যালয়ে যুবলীগের বর্ধিত সভার আয়োজন করা হয়। সভাকে ঘিরে সকাল থেকেই নেতাকর্মীদের নিয়ে শোডাউন দিতে থাকে পদপ্রত্যাশীরা। এক পর্যায়ে বর্তমান সংসদ সদস্য ইকবাল হোসেন অপু সমর্থিত গ্রুপের সাথে সংঘর্ষে জড়িয়ে পড়ে সাবেক সংসদ সদস্য বি.এম. মোজাম্মেল হক সমর্থিত গ্রুপের নেতাকর্মীরা। এই সময় ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। সংঘর্ষে আহত অন্তত 20 জনকে বিভিন্ন হাসপাতাল ও ক্লিনিকে ভর্তি করা হয়েছে। শহরের পরিস্থিতি এখনও থমথমে। বিভিন্ন পয়েন্টে মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশ। কাদের হাতে দেশীয় অস্ত্র ছিল এবং কে ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে নামগুলো সংগ্রহ করে আমরা একটা মামলা রুজু করে পরবর্তীতে যারা আইন হাতে তুলে নিয়েছে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। দেশে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে 24 ঘন্টায় প্রাণ হারিয়েছেন 23 জন। এ নিয়ে মোট মৃত্যু 27,614।
নতুন করোনা শনাক্ত হয়েছে 694, পরীক্ষার অনুপাতে শনাক্তের হার 2.72%, নমুনা পরীক্ষা হয়েছে 25,499টি। এই পর্যন্ত শনাক্ত 15,59,452 জন, 24 ঘন্টায় সুস্থ হয়েছেন 708 জন, মোট সুস্থ 15,20,296 জন। মৃত 23 জনের মধ্যে পুরুষ 15 জন, নারী 8। বিভাগভিত্তিক প্রাণহানি হিসাবে ঢাকায় সর্বোচ্চ 13 জনের মৃত্যু হয়েছে। এছাড়া চট্টগ্রামে 5, খুলনায় 2, রাজশাহী, বরিশাল ও ময়মনসিংহে 1 জন করে মারা গেছেন। সাইবার হামলা নয়, কারিগরি ত্রুটির কারণে অচল হয়ে পড়েছিল ফেসবুক, হোয়াটসঅ্যাপ। রাউটারে কনফিগারেশনের সেই ত্রুটি দূর করা গেছে, নিরাপদ আছে ব্যবহারকারীদের সব তথ্য। বিবৃতিতে এই কথা জানিয়েছে ফেসবুক কর্তৃপক্ষ। দীর্ঘ 6 ঘন্টা সাইটগুলো বন্ধ থাকায় দুঃখ প্রকাশ করেছেন ফেসবুক প্রতিষ্ঠাতা মার্ক জাকারবার্গ। এই বিভ্রাটের কারণে তার $600 কোটি বেশি ক্ষতি হয়েছে। 2021 সালে পদার্থবিজ্ঞানে যৌথভাবে নোবেল পেয়েছেন 3 বিজ্ঞানী। তারা হলেন মার্কিন গবেষক শুকুরে মানাবে, জার্মানির ক্লাউস হাসেলম্যান এবং ইতালির জর্জিও প্যারিসি। মঙ্গলবার ওয়ার্ল্ড সুইডিশ একাডেমি অফ সায়েন্স এই 3 গবেষকের নাম ঘোষণা করে। এর মধ্যে জলবায়ুর পদার্থগত কাঠামো এবং এর সাথে বৈশ্বিক উষ্ণতা সংশ্লিষ্টতা বিষয়ক গবেষণার জন্য শুকুরে মানাবে এবং ক্লাউস হাসেলম্যান যৌথভাবে পুরস্কৃত হন। অন্যদিকে আণবিক পর্যায় থেকে আবর্তনশীল পর্যায়ে পদার্থগত পরিবর্তন নিয়ে গবেষণায় অবদান রাখায় পুরস্কৃত করা হয় জর্জিও প্যারিসিকে। ভারতের বিপক্ষে ড্রতে আত্মবিশ্বাসে টকবক করে ফুটছে বাংলাদেশের ফুটবলাররা। এভাবে বদলে যাওয়ার পেছনে কাজ করেছে কোচ অস্কার ব্রুজনের মন্ত্র, জানিয়েছেন জিকো মতিনরা, যার ধারাবাহিকতা ধরে রাখার কথা বললেন গোলরক্ষক কোচ নুরুজ্জামান নয়ন। আমাদেরকে অনেক কনফিডেন্স দিতেছে, কারণ আমরা যে কোয়ালিটির বলতেছে, আমরা যে কোয়ালিটির প্লেয়ার, আমাদের এবিলিটি আছে যে আমরা পাসিং ফুটবল খেলার মতো প্লেয়ার আছে। মালদ্বীপের এগেস্টে আসলে হোম গ্রাউন্ডে ওদের জন্য, ওদের মাঠে আমাদের খেলতে হবে, তো এটা আসলে আমাদের জন্য বড় একটা চ্যালেঞ্জ হবে। আমার গোলকিপারকে আমি যেভাবে মোটিভেশন করি সেটা হচ্ছে যে আমি ওদেরকে একটা মেসেজে দিই, ট্রাই ইয়োর বেস্ট, এবং এটাই হতে পারে জীবনের তোমার শেষ ম্যাচ। অস্কার ব্রুজনকে বেছে নেওয়ার সিদ্ধান্ত ভুল ছিল না বলে জানালেন বাফুফের সভাপতি কাজী সালাউদ্দিন। এমনকি এখনই সাফের ফাইনালে খেলার স্বপ্ন দেখছেন তিনি। মালদ্বীপ আর নেপালকে না হারানোর কোনো কারণ দেখেন না তিনি। অন্যদিকে ভারতের বিপক্ষে জয় পাওয়া উচিত ছিল বলে মনে করেন বাফুফের সভাপতি কাজী সালাউদ্দিন। আমি কিরগিজস্তান থেকে আসার পরে কিরগিজস্তানের দ্য টিম ডিড ভেরি ব্যাড, বাট আমার বিশ্বাস ছিল যে এই টিম এত খারাপ না, there is a management problem. That was my concept. সেই জন্য আমরা এই চেঞ্জটা করেছি। ভারতের বিপক্ষে we should have won actually. রেড কার্ড, গোল মিস, but that is football. খেলতে গেলে অপোনেন্ট যে দুজন আছে, I don't think it's difficult to beat them. I sincerely believe that. ভারতের বিপক্ষে বাংলাদেশের গোটা দলটাই ছিল অনবদ্য, কিন্তু এখানে ছিল লুইস সুয়ারেজের মতো একজন আনসাং হিরো। বলছি শেষ ডিফেন্ডার হিসেবে প্রতিপক্ষকে আটকে লাল কার্ড দেখা বিশ্বনাথ ঘোষের। এমনকি গোলরক্ষক জিকো মনে করেন এই লাল কার্ডও দলের 1 পয়েন্ট অর্জনের পেছনে অবদান রেখেছে। সবসময় চাই যে আমরা যখন যারা মাঠে খেলি, তো সবসময় আমরা চাই যে টিমকে সলিড রাখতে বা ক্লিনশিট রাখতে। যখন দেখা যাচ্ছে সেটা শেষ পর্যন্ত হয়ে উঠতেছে না, তখন ওই একটা রেড কার্ডের চেয়ে আমার দলকে বাঁচানোর সবচেয়ে বড় ইম্পর্টেন্ট হয়ে দাঁড়ায়। তখন আমি সেভ করতেও পারতাম, নাও করতে পারতাম, তো যেটা করছে অবশ্যই টিমের ভালোর জন্যই করছে। মঙ্গলবার ওমানে প্রথমবার অনুশীলন করেছে বাংলাদেশ ক্রিকেট দল। একদিনের কোয়ারেন্টাইন শেষে ওমানেই টানা 4 দিন অনুশীলন করবে মাহমুদুল্লাহ রিয়াদের দল। তার আগে প্রত্যেকের করা হয়েছে করোনা পরীক্ষা। ফলাফল নেগেটিভ আসায় অনুশীলন করেছেন ক্রিকেটাররা। দলের সাথে যোগ দেওয়ার কথা সব বিদেশি কোচিং স্টাফেরও। এই অনুশীলন ক্যাম্প আয়োজন করা হয়েছে বিসিবির নিজস্ব অর্থায়নে। এরপর 9 অক্টোবর শ্রীলঙ্কা ও আয়ারল্যান্ডের সাথে প্রস্তুতি ম্যাচ খেলতে সংযুক্ত আরব আমিরাতে যাবে টাইগাররা। বিজ্ঞাপন মুক্ত বিদেশি চ্যানেল না চালিয়ে বন্ধ রাখলে বুধবার থেকে আবারও ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হবে, জানিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। মঙ্গলবার দুপুরে সচিবালয়ে ক্লিন ফিড নিয়ে ব্রডকাস্ট জার্নালিস্ট সেন্টার বিজেসি নেতৃবৃন্দের সাথে বৈঠকে তিনি একথা বলেন। এ সময় গণমাধ্যম কর্মী আইন ও সম্প্রচার আইন নিয়ে তথ্য মন্ত্রণালয় কাজ করছে বলেও জানান মন্ত্রী। বলেন, বিজ্ঞাপন ছাড়া বিদেশি চ্যানেল চালানোর নির্দেশনার মাধ্যমে সরকার আইন কার্যকর করেছে। এটি না করলে দেশের টাকা বাইরে চলে যাচ্ছিল। তথ্যমন্ত্রী জানান, দেশের মিডিয়া ও চলচ্চিত্রের শিল্পীরা যাতে ক্ষতিগ্রস্ত না হয় সেই ব্যাপারে উদ্যোগ নিয়েছে সরকার। এই সিদ্ধান্ত দেশীয় টেলিভিশন চ্যানেলের সুরক্ষায় একটা বড় ভূমিকা রাখবে বলে আমরা আশা করছি। আমরা যারা সম্প্রচার কর্মী আছি, যাদের বেতন ভাতা নিয়ে সমস্যা হয়, তারাও আমরা সুফল পাবো বলে আমরা আশা করি। আমি কানাডার টরন্টো
মন্ট্রিয়াল, অটোয়া, ভ্যানকুভার, কোথাও একটা নিউজ দেখতে পারলাম না টাকা পে করা ছাড়া। কেউ বিভ্রান্তি ছড়ালে সেটির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। আগামীকাল থেকে আবার দেশের বিভিন্ন জায়গায়, অর্থাৎ যে সমস্ত চ্যানেল ক্লিন ফিট আসা সত্ত্বেও চালানো হচ্ছে না, সেটার জন্য মোবাইল কোর্ট আগামীকাল থেকে আবার চালানো হবে। টেলিভিশন মালিকদের সংগঠন অ্যাটকো এবং কেবল অপারেটর্স অ্যাসোসিয়েশন নেতৃবৃন্দের যৌথ সভা অনুষ্ঠিত হয়েছে। বিকেলে রাজধানীর বনানীতে অনুষ্ঠিত এই সভায় ক্লিন ফিট ছাড়া বিদেশি চ্যানেলগুলো সম্প্রচারে নিষেধাজ্ঞার সরকারি সিদ্ধান্তকে স্বাগত জানানো হয়। ভবিষ্যৎ করণীয় ঠিক করতে আগামী 7 অক্টোবর সংগঠন দুটি আরও বড় পরিসরে বসে সিদ্ধান্ত নেবে। সভা শেষে সাংবাদিকদের বৈঠকের সিদ্ধান্তের বিষয়ে জানানো হয়। উদ্যোগটা নেওয়া হয়েছে, উদ্যোগটাকে স্বাগত জানিয়ে সুন্দরভাবে আবার আমরা সমস্ত যে জিনিসগুলো সরকারের থেকে চাহিদাগুলো রয়েছে সেগুলোকে আমরা মেনে এই দেশের নিয়ম মেনে এই দেশের আইন মেনে আমরা পুরোপুরি আবার সম্প্রচারে চলে যেতে পারি। এটার উত্তরণের পথ কি হতে পারে সেই বিষয়ে ডিটেল আমরা অ্যাটকো এবং কোআপ সবাই মিলেমিশে একটি সমাধানের পথ তৈরি করতে হবে। গণমাধ্যমের সক্ষমতা উন্নয়নে সরকার নিরলসভাবে কাজ করছে বলে দাবি করেছেন তথ্যমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। বলেছেন, সংবাদ মাধ্যমের স্বাধীনতায় কখনোই হস্তক্ষেপ করে না সরকার। তবে ব্রিটিশ হাই কমিশনার রবার্ট ডিকসন বলেন, সংবাদ প্রকাশে অনেক সময়ই সাংবাদিকদের প্রতিবন্ধকতা ও চাপের মুখে পড়তে হয়। বিবিসি মিডিয়া অ্যাকশনের প্রাইম প্রকল্পের উদ্বোধনী অনুষ্ঠানে আগামী দিনে গণমাধ্যমের সক্ষমতা বৃদ্ধিতে জোর দেন বেশিরভাগ বক্তা। আমাদের প্রধানমন্ত্রী কিন্তু বিবিসিতে অতিথি হয়ে যান, আমাদের বাংলাদেশের প্রধানমন্ত্রী। কাজে কেন নয় ব্রিটেনের প্রধানমন্ত্রী আমাদের অতিথি হয়ে আসবেন। গুজব করা হয় যে মিডিয়া অনেক প্রেশারের মধ্যে কাজ করে, আরেকটা হলো মিডিয়াতে সেলফ সেন্সরশিপ আছে। বাংলাদেশেও কিন্তু পত্রিকা বলেন, অনলাইন বলেন, বাংলাদেশের টেলিভিশনগুলো সবচেয়ে সেরা প্রযুক্তিটা নিয়ে এসে কাজ করার চেষ্টা করছে। We recognize that there are pressures on media freedom here, as there are in many other countries. And I think the courage of journalists in continuing to produce high-quality product, high-quality journalism to keep citizens informed. এই প্রজেক্টের মাধ্যমে সাংবাদিকদের ইন্ডিভিজুয়াল ক্যাপাসিটি বিল্ড আপ হবে এবং ইন্ডিভিজুয়াল ক্যাপাসিটি বিল্ড আপের মাধ্যমে সেই হাউজের ক্যাপাসিটি বিল্ড আপ হবে। মিয়ানমার থেকে অস্ত্র, মাদক ও মানব পাচার রোধে প্রয়োজনে গুলি চালানো হবে, এই কথা জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ কে আব্দুল মোমেন। সকালে সিলেটে ভারত সরকারের দেয়া লাইফ সাপোর্ট অ্যাম্বুলেন্স হস্তান্তর অনুষ্ঠানে এই কথা বলেন মন্ত্রী। বলেন, সীমান্তে গুলি চালায় না বাংলাদেশ। এই সুযোগে বিভিন্ন সময় মিয়ানমার থেকে অস্ত্র এবং মাদক দেশে প্রবেশ করে। তবে চোরাচালান রোধে এখন থেকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সাথে সমন্বয় করে সীমান্ত সুরক্ষার ব্যবস্থা করা হবে। মন্ত্রী আরও বলেন, রোহিঙ্গা নেতা হত্যার ঘটনায় জড়িতরা আইনের আওতায় আসবে। নিজেদের ব্যবসার জন্য বিভিন্ন এনজিও সংস্থা বাংলাদেশে থাকা রোহিঙ্গাদের অস্থিতিশীল করে তুলেছে বলেও অভিযোগ করেন পররাষ্ট্রমন্ত্রী। মায়ানমার এবং বাংলাদেশ বর্ডারে আমরা সিদ্ধান্ত নিয়েছিলাম যে আমরা কখনো গুলি চালাবো না। কালকে আমার সাথে স্বরাষ্ট্রমন্ত্রীর আলাপ হয়েছে, আগামীতে আমরা গুলি চালাবো। তখন এই ধরনের এই যে অপকর্ম, ড্রাগ ট্রাফিকিং, হিউম্যান ট্রাফিকিং কিংবা এই অস্ত্র পাচার, আগামীতে এইগুলো আসা সম্ভব হবে না। যুক্তরাষ্ট্র প্রবাসী আলোচিত সমালোচিত সাংবাদিক ডক্টর কনক সারোয়ারের বোন নুসরাত শাহরিন ডাকাকে গ্রেফতার করেছে র্যাব। মঙ্গলবার ভোরে রাজধানীর উত্তরা থেকে তাকে আটক করা হয়। র্যাব জানায়, সম্প্রতি দেশ বিদেশে অবস্থান করে একটি চক্র রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্রমূলক অপপ্রচার চালাচ্ছে। এদের বেশ কয়েকজন সদস্য বিদেশে অবস্থান করে সামাজিক যোগাযোগ মাধ্যমে মিথ্যা, বিভ্রান্তিকর ও ষড়যন্ত্রমূলক অপপ্রচার চালাচ্ছে। যারা দেশীয় এজেন্টদের সঙ্গে যোগসাজশে এই ধরনের অপকর্ম করছে তাদের ধরতে গোয়েন্দা নজরদারি বাড়িয়েছে র্যাব। এর ধারাবাহিকতায় নুসরাত শাহরিন ডাকাকে গ্রেফতারের কথা জানিয়েছে সংস্থাটি। অভিযানে রাষ্ট্রবিরোধী কন্টেন্ট সহ মোবাইল, পাসপোর্ট ও মাদক আইস উদ্ধারেরও দাবি করা হয়েছে। মাদক মামলায় জামিন পেলেন না বলিউড সুপারস্টার শাহরুখের ছেলে আরিয়ান খান। আরিয়ান ও তার ঘনিষ্ঠ দুই বন্ধুর জামিন আবেদন নাকচ করে দেন মুম্বাই আদালত। ভারতের মাদক নিয়ন্ত্রণ বিভাগ এনসিবি জানায়, 23 বছর বয়সী আরিয়ানের মোবাইল ফোনের বার্তায় মাদক ক্রয়ের প্রমাণ মিলেছে। তার সাথে আন্তর্জাতিক মাদক চোরাকারবারীদের যোগাযোগ থাকতে পারে এই সন্দেহে 11 অক্টোবর পর্যন্ত তার রিমান্ড আবেদন জানায় এনসিবি। কিন্তু আদালত জিজ্ঞাসাবাদের জন্য 7 তারিখ পর্যন্ত তাদের হেফাজতে রাখার অনুমতি দেন। জামিন শুনানিতে উপস্থিত ছিলেন না শাহরুখ ও গৌরী খান। ফুট ওভারব্রিজের নিচে আটকে গেল আস্ত বিমান। বিস্ময়কর এই ঘটনার সাক্ষী হলো ভারতের রাজধানী দিল্লি।
এরই মধ্যে এই দৃশ্য আলোড়ন তুলেছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। মাঝ সড়কে পাখা ভাঙা বিমানটি নিয়ে যখন নানা প্রশ্ন ঘুরপাক খাচ্ছে, তখন সামনে আসে আসল তথ্য। ফুটওভার ব্রিজের নিচে আটকে থাকা বিমান দেখে বড়সড় দুর্ঘটনার কথা মাথায় এলেও বিষয়টি তার নয়। ভারতীয় গণমাধ্যমগুলো জানায়, মূলত এয়ার ইন্ডিয়ার এই বিমানটি বিক্রি করা হয় অপর একটি কোম্পানির কাছে, আর সেটি পরিবহনের সময়ই আটকে যায় দিল্লির গুরগাঁও এলাকার সড়কে। ভারতের উত্তরপ্রদেশে 4 কৃষক সহ 9 জনকে হত্যার ঘটনায় 14 জনকে আসামি করে অভিযোগ গঠন করা হয়েছে। সোমবার দায়ের করা মামলায় অভিযুক্তদের মধ্যে রয়েছে দেশটির কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অজয় কুমার মিশ্রার ছেলেও। অভিযোগে উল্লেখ করা হয়, কেন্দ্রীয় মন্ত্রীর ছেলে গাড়ি চাপা দিয়ে আন্দোলনরত কৃষকদের হত্যা করেছেন। অবশ্যই অভিযোগ অস্বীকার করেছেন অভিযুক্ত আশিস মিশ্রা। এই হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার চেয়ে বিক্ষোভে নেমেছেন রাজ্যের কৃষকরা। এদিকে নিহতের পরিবারের সাথে দেখা করতে যাওয়ার সময় আটক প্রিয়াঙ্কা গান্ধী এখনও ছাড়া পাননি। অভিযুক্তদের কারাগারে না পাঠানো পর্যন্ত আমরা আন্দোলন চালিয়ে যাব। একই সাথে নিহতদের পরিবারকে দ্রুত সময়ের মধ্যে ক্ষতিপূরণ নিশ্চিত করতে হবে। কৃষকদের উপর বিজেপির নির্যাতন বন্ধ করতে হবে, না হলে আমরা রাজ্যের সব গ্রামেই সমাবেশ আন্দোলন চালিয়ে যাব। আফগানিস্তানের হাজারা গোষ্ঠীর কমপক্ষে 13 জনকে হত্যা করেছে তালেবান। এদের মধ্যে 11 জন বিগত সরকারের কর্মী ছিলেন। মধ্যাঞ্চলীয় দাইকুন্দি প্রদেশে হয় এই ঘটনা। মঙ্গলবার এই তথ্য জানায় মানবাধিকার বিষয়ক সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। তাদের প্রকাশিত নতুন প্রতিবেদনে বলা হয়, গত 30 আগস্ট প্রদেশটির খিদির জেলার দখল নেয় তালেবান। আত্মসমর্পণ করে আফগান বাহিনী ANSF এর সদস্যরা। এরপরই নদীর তীরে নিয়ে হত্যা করা হয় 9 জনকে। এলাকা ছেড়ে পালানোর চেষ্টার সময় ক্রস ফায়ারে পড়ে মৃত্যু হয় এক কিশোরী ও এক তরুণের। নিহত অপর 2 জন বেসামরিক নাগরিক ছিলেন। আফগানিস্তানে আইএসের একটি ঘাঁটি গুড়িয়ে দিয়েছে তালেবান, এমন দাবি করেন গোষ্ঠীর মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ। জানান, রোববার গভীর রাতে কাবুলের উত্তরাঞ্চলীয় ওই ঘাঁটিতে অভিযান চালায় তালেবান। সেখানে থাকা সব আইএস সদস্য নিহত হয়েছে বলেও দাবি করা হয়। তবে হতাহতের সংখ্যা জানানো হয়নি। স্থানীয়রা জানায়, অভিযানের আগে সন্ধ্যার দিকে পুরো এলাকা ব্যারিকেড দিয়ে ঘিরে রাখে তালেবান বাহিনী। বেশ কয়েক ঘন্টা ধরে শোনা যায় গোলাগুলির শব্দ। বিসিবির নির্বাচন বুধবার। 25 পরিচালক পদের মধ্যে 7 জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় আর 2 জন আসবেন জাতীয় ক্রীড়া পরিষদের সংরক্ষিত কোটায়। তাই তো 16টি পরিচালক পদের জন্য 24 জনের ভোট যুদ্ধ বুধবার। ঢাকা বিভাগের 2 পরিচালক পদের জন্য শেষ মুহূর্তের নাম প্রত্যাহার করে নিয়েছেন মাদারীপুরের খালেদ আহমেদ। লড়াই এখন ত্রিমুখী, নাইমুর রহমান দুর্জয়, সৈয়দ আশফাকুল ইসলাম ও তানভীর আহমেদ টিটুর মধ্যে। রাজশাহী বিভাগেও লড়াই হবে সাইফুল আলম চৌধুরী স্বপন ও খালেদ মাসুদ পাইলটের মধ্যে। এছাড়াও ঢাকার ক্লাবগুলোর 12 পরিচালক পদের দাবিদার 16 জন। আর ক্যাটাগরি 3-এ লড়ছেন খালেদ মাহমুদ সুজন ও নাজমুল আবেদিন ফাহিম। সকাল 10টা থেকে বিকেল 5টা পর্যন্ত চলবে ভোট গ্রহণ। বিসিবি নির্বাচনে হার জিত যাই হোক, ক্রিকেটের সাথেই থাকতে চান প্রার্থীরা। এবারে নির্বাচনে প্রথমবার লড়াই করা ওবেদ নিজাম, ফাহিম, সিনহা থেকে বর্তমান পরিচালকদের প্রত্যাশা, নতুন কমিটি সঠিক পথেই রাখবে ক্রিকেটকে। আর প্যানেল না থাকায় যোগ্য অনেকেরই সুযোগ থাকবে বোর্ডে আসার, বলছেন সভাপতি নাজমুল হাসান পাপন। যে পরিমাণ আসার কথা ছিল সেই পরিমাণ কিন্তু আসেনি। তবে ভালো দিক হলো বেশ কিছু নতুন মুখ এসছে এবং এর মধ্যে কয়েকজন খুব ভালো। এরকমের বলাটা ঠিক না, যেহেতু আমি ইলেকশন করছি, আর ইলেকশন ইজ ডিফারেন্ট থিংস, অনেক কিছু হতে পারে, তো সেরকমেরই প্রত্যাশা করছি। আমার জীবনের একটা শখ ছিল, মাই ড্রিম ছিল ক্রিকেট বোর্ডে এসে বাংলাদেশ ক্রিকেটকে সার্ভ করা। এরকম একটা প্ল্যাটফর্ম না পেলে আপনার ন্যাশনাল ক্রিকেটের জন্য তো কাজ করা সম্ভব না। একটা কানেকশন হয়েছে ইন্টারন্যাশনাল লেভেল ইয়েদের, সবাইকে নিয়ে যদি কিছু দিতে পারি। আবার যদি বিপিএল এর দায়িত্ব পাই, তাহলে অবশ্যই বিপিএলটা আমাদের চেষ্টা থাকবে যে আমাদের যে ক্রিকেট ক্যালেন্ডারটা থাকে ওর মধ্যে যে বেস্ট যে টাইমটা, যে সময় আমাদের ন্যাশনাল টিম অ্যাভেলেবেল থাকবে সেই সময়টা করা। মির্জা ফখরুল সহ বিএনপির অনেক নেতাই তারেক রহমানের কাছে জিম্মি হয়ে রাজনীতি করছেন বলে অভিযোগ করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ। দুপুরে ইন্ডিয়ান্স ইনস্টিটিউশনে এক আলোচনা সভায় হানিফ বলেন, আগামী নির্বাচনে সব দলই অংশ নেবে বলে আশা করে আওয়ামী লীগ। এনারা না চাইলেও এনারা অসহায়, জিম্মি হয়ে গেছে। ওই তারেক জিয়ার তার সন্ত্রাসীর কাছে তারা জিম্মি হয়ে বাধ্য হয়ে তারা যেভাবে কথা বলেন, যেভাবে নির্দেশিত হন সেইভাবে কথা বলেন। আর মির্জা ফখরুল সাহেবদের কাছে অনুরোধ করব, আপনি সজ্জন ব্যক্তি, আপনি শিক্ষিত মানুষ, আপনার মধ্যে শিক্ষার আলো আছে, আপনি একজন অশিক্ষিত ওই ব্যক্তির কথা নির্দেশ অনুযায়ী আপনার কথা বলেন, এটা জাতি প্রত্যাশা করে না। রাজধানীর বাড়ি ও ভবন মালিকদের তালিকা ধরে করদাতা চিহ্নিতের কাজ চলছে।
প্রাথমিকভাবে ঢাকার 2 সিটির 6টি ওয়ার্ডে এই কার্যক্রম শুরু হয়েছে বলে জানান এনবিআর চেয়ারম্যান আবু হেনা মোহাম্মদ রহমাতুল মুনিম। জাতীয় রাজস্ব বোর্ডে ইএফডি লটারি অনুষ্ঠানে এসব কথা বলেন এনবিআর চেয়ারম্যান। এখন থেকে দোকান, রেস্টুরেন্ট সহ বিভিন্ন প্রতিষ্ঠানের মালিকদের ইএফডি মেশিন কিনতে হবে, কিস্তিতেও কেনার সুযোগ মিলবে। এতদিন যারা নেটের বাইরে ছিল, যাকে ট্যাক্স দিতে হয়নি, এখন আমাকে ট্যাক্স দিতে হবে, সে তো সহজে সেই সহযোগিতা করবে না। সেই সহযোগিতাটা তারা বিভিন্নভাবে কনভিন্স করে, জোর করে নয়, কনভিন্স করে তাদের কাছ থেকে সেই সহযোগিতাটা নিচ্ছে এবং নেট বৃদ্ধির কার্যক্রম করে যাচ্ছে। বেশ কয়েকটি ওয়ার্ড পাইলটিং করা হয়েছে, পাইলটিং সাকসেসফুল, এবং তারা এটা আরও সম্প্রসারিত করবে। আমরা বলেছি অন্যান্য কমিশনারদের যে এইটাকে অনুসরণ করার জন্য। প্রধানমন্ত্রীর নির্দেশে প্রত্যেক শিশুকে শিক্ষার আওতায় আনার লক্ষ্যে কাজ চলছে, এ বিষয়ে দৃঢ় প্রতিজ্ঞ সরকার, বলেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান। দুপুরে রাজধানীর একটি স্কুলে জাতীয় শিক্ষক দিবস ও প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে আলোচনা সভায় তিনি এ কথা বলেন। শিক্ষক দিবস উপলক্ষে রাজধানীতে র্যালি করেছে বাংলাদেশ বেসরকারি শিক্ষক কর্মচারী ফোরাম। এ সময় এমপিওভুক্ত বেসরকারি শিক্ষা ব্যবস্থাকে জাতীয়করণের দাবি জানান ফোরামের নেতারা। দুপুরে ঢাকার রিপোর্টার্স ইউনিটির সামনে থেকে শুরু হয় র্যালি। প্রেস ক্লাবের সামনে সড়ক প্রদক্ষিণ করেন শিক্ষকরা। আমাদের যৌক্তিক দাবি শিক্ষকদের জাতীয়করণ করা হোক, শিক্ষা ব্যবস্থাকে জাতীয়করণ করা হোক। এতে করে প্রান্তিক জনগোষ্ঠী সহ, দরিদ্র জনগোষ্ঠী সহ দেশের সকল জনগণ এই শিক্ষার সুবিধা পাবে। 20 বছর আগে যখন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছিলেন না, এইটুকু পাচ্ছিলেন না। তার সময়ে একটা বিশাল ভূমিধস পরিবর্তন এসেছে, কিন্তু যথেষ্ট নয়। আমি মনে করি আরো আবেদন করতে হবে। করোনা মহামারীর মধ্যে এবারও শারদীয় দুর্গাপূজার আয়োজন সীমিত পরিসরে হবে বলে জানিয়েছে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ। সকালে ঢাকেশ্বরী জাতীয় মন্দির মিলনায়তনে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে এ কথা জানানো হয়। এবার শারদীয় দুর্গোৎসবে বিজয়া দশমী শুক্রবার, তাই জুমার নামাজের সময় প্রতিমা বিসর্জন পরিহার করার আহ্বান জানানো হয়েছে। 1 ডিসেম্বর থেকে ঘাটারচর থেকে কাঁচপুর পর্যন্ত রুটে নতুন বাস চলাচল শুরু হবে। ঢাকা নগর পরিবহন নামে চলবে আধুনিক সুবিধা সম্বলিত বাস। বাস রুট রেশনালাইজেশন কমিটির 18তম সভা শেষে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র শেখ ফজলেনুর তাপস জানান, এরই মধ্যে সব প্রস্তুতি শেষ হয়েছে। আগামীতে পুরো ঢাকা শহরে এই সেবা বিস্তৃত করার পরিকল্পনা রয়েছে বলেও জানান তিনি। ঘাটারচর থেকে কাঁচপুর পর্যন্ত আমরা এই নতুন পদ্ধতিতে, এই নতুন নিয়মে আমরা পরিচালনা শুরু করব ইনশাআল্লাহ। 16টি বাসবে এবং বাকি ছাউনি হচ্ছে প্রায় আমাদের 40টির মতো, এবং আমরা চেষ্টা করেছি বাস বেগুলোকে করার জন্য, কিন্তু ঢাকা শহরে জায়গা খুবই কম বিধায় আমরা এটাকে করতে যাচ্ছি। ইউনিয়ন পরিষদ নির্বাচনে আধিপত্য বিস্তারের জন্য বানানো হচ্ছিল হাত বোমা। মধ্যরাতে সেই বোমার বিস্ফোরণে আহত 2 জন। মাদারীপুরের কালকিনি উপজেলার সিরিখান ইউনিয়নের ভোটকে কেন্দ্র করে দেখা দিয়েছে শঙ্কা। ঘটনাস্থলে ইউপি সদস্য মান্নান মোল্লার বাড়ি থেকে উদ্ধার করা হয়েছে বোমা তৈরির সরঞ্জাম। পুলিশ ভিতরে গিয়ে তল্লাশি করে দেখে যে মান্নান মোল্লার ঘরে বোমা বিস্ফোরিত হয়েছে। বিলের ভিতরে আমরা খুঁজে দেখি, লাইট করে দেখি ধান খেতে নৌকা বিদ্যুতের লোক। তাদের শরীরে বিভিন্ন জায়গায় প্রচণ্ড ক্ষত বিক্ষত অবস্থায় ছিল এবং তারা শকে ছিল, মানে প্রচণ্ড খারাপ অবস্থায় ছিল। তো আমরা এখানে ইমার্জেন্সি ইনিশিয়াল ম্যানেজমেন্ট করে তাদেরকে গিয়ে তাড়াতাড়ি বরিশাল মেডিকেলে রেফার করি। যে বিস্ফোরণটি হয়েছে সেটা হচ্ছে যে আমরা যে সাধারণত যেটা ককটেল বলে থাকি, সেই ককটেলের বিস্ফোরণ, এবং সেই ককটেলের বিস্ফোরণে 2 জন আহত হয়েছে। এবং যেটা আমরা জেনেছি যে এই ককটেল তারা বানাতে গিয়ে এই আহতর ঘটনাটি ঘটেছে। আপা সম্বোধনে রেগে গিয়ে এক ব্যবসায়ীকে মা ডাকতে বলার অভিযোগ উঠেছে কুমিল্লার বুড়িচং উপজেলা নির্বাহী কর্মকর্তার বিরুদ্ধে। জামাল উদ্দিন নামে ভুক্তভোগী ওই ব্যক্তির এই সংক্রান্ত একটি ফেসবুক স্ট্যাটাস ভাইরাল হয়েছে। তাতে তিনি এমন দাবি করেছেন। তবে ইউএনওর ভাষ্য, জামাল উদ্দিন বয়স্ক, তাই তাকে মা বলে সম্বোধনের আহ্বান জানিয়েছেন তিনি।
নারায়ণগঞ্জের রূপগঞ্জের আসন্ন কায়েতপাড়া ইউপি নির্বাচনে তৃণমূলের সমর্থন ছাড়াই চেয়ারম্যান পদে নৌকা প্রতীক বরাদ্দের চেষ্টার অভিযোগে প্রতিবাদ সভা হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় ইউনিয়ন আওয়ামী লীগ এই সভার আয়োজন করে। এতে বক্তারা দাবি করেন দলীয় কার্যকরী সদস্যদের সবাই মিজানুর রহমানকে সমর্থন জানিয়েছেন। সভা শেষে বিক্ষোভ করেন নেতাকর্মীরা। যুক্তরাষ্ট্রের অ্যারিজোনায় ট্রেন স্টেশনে গোলাগুলিতে প্রাণ হারালেন এক পুলিশ কর্মকর্তা। সোমবারের ওই হামলায় আহত হন আরও দুজন। প্রত্যক্ষদর্শীরা জানান লস অ্যাঞ্জেলেস থেকে নিউ অরলিন্সগামী একটি ট্রেন প্ল্যাটফর্মে এসে দাঁড়ায় সকাল 8টা নাগাদের সময় তাতে ছিলেন 150-র মতো আরোহী। ট্রেন থামতে না থামতে অজ্ঞাত বন্দুকধারী যাত্রীদের লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি ছোড়েন। তাইওয়ানের আকাশে আবারও যুদ্ধবিমান পাঠালো চীন। সোমবার বেইজিংয়ের পাঠানো 56টি বিমান নিজেদের আকাশসীমায় টহল দেয় বলে অভিযোগ করে তাইওয়ান। বলা হয় সর্বশেষ মিশনে অংশ নেওয়া বিমানগুলোর মধ্যে ছিল 34টি J-16 যুদ্ধবিমান এবং 12টি পারমাণবিক বোমারু বিমান। সাবমেরিন থেকে প্রথমবারের মতো হাইপারসনিক ক্রুজ মিসাইল জিরকনের সফল পরীক্ষা চালালো রাশিয়া। একে প্রতিরক্ষা খাতে শক্তিশালী সংযোজন হিসেবে আখ্যা দিলেন প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। রাজারবাগ পীর ও তার পৃষ্ঠপোষকতায় উলামা আঞ্জুমান বাহিনাত অথবা ভিন্ন কোনো নামে কোনো জঙ্গি সংগঠন আছে কিনা তদন্ত করতে পুলিশের কাউন্টার টেরোরিজম ইউনিটকে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। মঙ্গলবার বিচারপতি ইনায়েতুর রহিম ও বিচারপতি মোস্তাফিজুর রহমানের দ্বৈত বেঞ্চ এই লিখিত আদেশ দেন। পাশাপাশি রাজারবাগ পীর দিল্লুর রহমান ও তার প্রতিষ্ঠানের নামে যে সম্পদ রয়েছে তা নিরূপণ ও সম্পদের উৎস খুঁজে বের করতে দুদককে আদেশ দেওয়া হয়। আগামী 30 নভেম্বরের মধ্যে দুই সংস্থাকে তদন্ত শেষ করে লিখিত প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেন আদালত। কিশোরী ছাত্রীর শিশু সন্তানকে কোলে নিয়ে ক্লাস করিয়ে প্রশংসায় ভাসছেন ব্রাহ্মণবাড়িয়ার এক শিক্ষক। এই ঘটনার ভিডিও ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমেও। শিক্ষক পঙ্কজ মধু জানালেন ভাইরাল হওয়ার জন্য তিনি কিছু করেননি। ছাত্রীর ক্লাস করতে সমস্যা হওয়ায় শিশুটিকে কোলে নিয়েছিলেন। শিক্ষার্থীরাও পঙ্কজ স্যারের প্রশংসায় পঞ্চমুখ। সন্তানকে যেভাবে আদর করে স্নেহ করে সেইভাবে স্যার আমাদেরকে স্নেহ আদর দিয়ে মমতা দিয়ে বোঝায়। শুধু লেখাপড়াই নয়, বিভিন্ন নৈতিক দিক আছে, সব দিক দিয়ে স্যার আমাদের অনেক ইয়া করছে। আমি একটু প্রচার বিমুখ মানুষও, কিন্তু এটা যে কোনোভাবে ভাইরাল হবে, কেউ এটা নিয়ে প্রশংসা করবে এরকম কোনো উদ্দেশ্য আমার ছিল না। নাটোরের চলনবিলে শিকারীদের হাত থেকে রক্ষা পেল 50টি বক। চলনবিল জীববৈচিত্র্য রক্ষা কমিটির সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম জানান, স্থানীয়দের দেয়া তথ্যে ভোর 6টার দিকে বিলের দুর্গম এলাকা থেকে পাখি সহ ফাঁদ উদ্ধার করে পরিবেশ কর্মীরা। এ সময় 6 জন পাখি শিকারীকে ধরে তারা। সিংড়া উপজেলার গুনাইখাড়া, দীঘলগ্রাম ও নলবাতা বিলের ধান খেতে বিশেষভাবে তৈরি পাখি ধরার ফাঁদও ধ্বংস করা হয়। বাজারে এলো মাইক্রোসফটের কম্পিউটার অপারেটিং সিস্টেমের সবশেষ ভার্সন উইন্ডোজ 11। উইন্ডোজ 10 ব্যবহারকারীরা বিনামূল্যে আপগ্রেড করতে পারবেন নতুন এই ভার্সনটি। এতে সংযোজন করা হয়েছে নতুন নানা ফিচার। আগের ভার্সনগুলোর তুলনায় ব্যবহার সহজ করা হয়েছে বলে দাবি মাইক্রোসফট কর্তৃপক্ষের। মূলত প্রযুক্তি সম্পর্কে তুলনামূলক কম অভিজ্ঞদের কথা মাথায় রেখে সাজানো হয়েছে ফিচারগুলো। স্টোরার নকশায় এসেছে পরিবর্তন। ওমান ও ইরানে আঘাত আনা সাইক্লোন শাহিনের তাণ্ডবে প্রাণহানি বেড়ে দাঁড়ালো 13 জনে। এখনও অনেকে নিখোঁজ। ওমানের উত্তরাঞ্চলে ঝড়ের প্রভাব হচ্ছে প্রবল বন্যা এবং ভূমিধস। এছাড়া ঘন্টায় 150 কিলোমিটার বেগে বইছে ঝোড়ো হাওয়া। রেকর্ড করা হয় 370 মিলিমিটার বৃষ্টিপাত। দেশটির দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয় জানায়, আলবাতিনা প্রদেশেই মৃত্যুবরণ করেছেন 7 জন। এছাড়া পাশের শহরে ভূমিধসে আরও 4 জনের প্রাণ গেছে। নিরাপদ আশ্রয়ে উপকূলীয় এলাকার 5000-এর বেশি মানুষ। এদিকে ইরানের বক্তব্য, প্রচণ্ড ঝড়ে সমুদ্রে থাকা 2 মৎস্যজীবীর মরদেহ উদ্ধার হয়েছে উপকূলে। নিখোঁজ রয়েছেন আরও 3 জন। এক ঘন্টার মাঝেই শেষ হয়ে গেল ভারত পাকিস্তান ম্যাচের টিকিট। গেল রোববার শুরু হয় টি-20 বিশ্বকাপের টিকিট বিক্রি, যেখানে সবার নজর ছিল ভারত পাকিস্তান ম্যাচের দিকে। 24 অক্টোবর দুবাই স্টেডিয়ামে লড়বে 2 চির প্রতিদ্বন্দ্বী। ভারত পাকিস্তান ম্যাচের জন্য জেনারেল, জেনারেলিস্ট, প্রিমিয়াম, প্যাভিলিয়নিস্ট ও প্লাটিনামের টিকিট ছাড়া হয়েছিল, যা শেষ হতে সময় লাগেনি। পাকিস্তান ছেড়ে যুক্তরাষ্ট্র গেলেন উমর আকমল। খেলছেন দেশটির ঘরোয়া লিগে। মূলত 2028 অলিম্পিকে ক্রিকেট নিয়ে বড় পরিসরে কাজ করছে যুক্তরাষ্ট্র। সেই সুযোগ নিতে উন্মুখ চাঁদের মতো অনেক ক্রিকেটারই পাড়ি জমিয়েছেন দেশটিতে।
সেই তালিকায় নাম লিখেছেন নিষেধাজ্ঞা কাটিয়ে ক্রিকেটে ফেরা উমর আকমল। 31 বছর বয়সী আকমল 2020 PSL এর নিয়ম ভাঙায় বড় শাস্তি পেয়েছিলেন, পরে আপিল করে শাস্তি কমান, কিন্তু ফেরা হয়নি পাকিস্তান দলে। এরপর প্রাথমিকভাবে যুক্তরাষ্ট্রের নর্দার্ন ক্যালিফোর্নিয়া ক্রিকেট অ্যাসোসিয়েশনের সঙ্গে চুক্তি করে। অনেক নাটকীয়তা শেষেও পিএসজি ছেড়ে রিয়াল মাদ্রিদে যেতে পারেননি কিলিয়ান এমবাপ্পে। দীর্ঘ সময় চুপ থাকার পর এবারে নিয়ে মুখ খুললেন এই ফরাসি তারকা। জানালেন ক্লাব ছাড়তে চাওয়ার বিষয়টি নির্ধারিত সময়ে জানিয়েছিলেন তিনি। সেই সঙ্গে চুক্তি নবায়নের প্রস্তাব প্রত্যাখ্যানের খবরকেও মিথ্যা বলে দাবি তার। তবে তিক্ততা কাটিয়ে পিএসজিতে এখন সুখেই আছেন দাবি এমবাপ্পে। এই ছিল আজকের সব খবর। তখন সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।